আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার জনগণের কল্যাণ এবং অর্থনৈতিক বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর লোকসভায় জানিয়েছেন। হিন্দুদের নিয়ে বিরোধী নেতা রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে গতকাল লোকসভায় তুমুল হইহট্টগোল হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রাহুলকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর কার্যপ্রণালী আরও উন্নত করতে সরকার পড়ুয়া এবং অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চেয়েছে। কেনিয়ার সরকারের বিরুদ্ধে কর বিরোধী অভিযানে কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম সুদানের উত্তর দারিফুর প্রদেশের রাজধানী শহর আলফাশেরে র্যাপিড সাপোর্ট ফোর্সের বিমান হানায় কমপক্ষে ৯টি শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১১ জন। উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস থেকে ভারতের সুমিত নাগাল ছিটকে গেছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে জায়গা করে নিল পর্তুগাল ও ফ্রান্স। আসছে বিস্তারিত খবরে। সংসদের উভয় সভার অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনায় অংশ নিয়ে গতকাল বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর গত ১০ বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার জনগণের কল্যাণ এবং অর্থনৈতিক বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। देश के गरीब का पेट खाली नहीं रहना चाहिए, उसके लिए अन्न की व्यवस्था करनी है तो प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना लेकर आए और 80 करोड़ लोगों को मुफ्त। দরিদ্রদের জন্য ৪ কোটি গৃহ নির্মাণ এবং ১২ কোটি শৌচাগার নির্মাণ হয়েছে বলে শ্রী ঠাকুর জানান। অর্থনীতিকে গতিশীল করার জন্য গৃহীত উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, গত ১০ বছরে ব্যাংকের মূলধন বহুগুণ বেড়েছে এবং এনপিএ হ্রাস পেয়েছে। পূর্বতন ইউপিএ সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, তারা যখন ক্ষমতায় ছিল তখন অর্থনীতি অত্যন্ত দুর্বল ছিল। এখন দেশ পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এবং শীঘ্রই এটি তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিট পরীক্ষায় অনিয়ম, অগ্নিবীর যোজনা, মণিপুরে অশান্তি, নোটবন্দি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কৃষক ইস্যু সহ বিভিন্ন বিষয় উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন যে নিট পরীক্ষাটি ধনীদের পক্ষে সুবিধাজনক করা হয়েছে, দরিদ্রদের জন্য নয়। বিরোধীরা চায় নিট পরীক্ষার অনিয়ম নিয়ে আলোচনার জন্য গোটা দিন নিবেদিত হোক। বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেন, পিএম কিষাণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত কৃষকদের ৩ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে এবং খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। হিন্দুদের নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে গতকাল লোকসভায় তুমুল হইহট্টগোল হয়। রাহুল বলেন, এদেশের মহাপুরুষরা সবসময় অহিংসার কথা বলেছেন, অথচ সর্বক্ষণ হিংসা, ঘৃণা এবং অসত্যের ধ্বজাধারীরা নিজেদের হিন্দু বলে দাবি করেন, কিন্তু তারা হিন্দু নন। রাহুলের এই বক্তব্যে আপত্তি জানিয়ে লোকসভার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সমগ্র হিন্দু সমাজকে হিংস্র বলা খুবই গুরুতর বিষয়। পাল্টা জবাবে রাহুল বলেন, হিন্দু সমাজ বলতে শুধু নরেন্দ্র মোদী, বিজেপি এবং আরএসএস বোঝায় না। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। হইহট্টগোলের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুলকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বলেন, কোন ধর্মের সঙ্গে হিংসাকে এক করে দেখা ঠিক নয়। অগ্নিবীর প্রকল্প নিয়ে বিরোধী দলনেতা সভাকে ভুল পথে পরিচালনা করছে বলে দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাহুল গান্ধী নিট ইউজি পরীক্ষায় অনিয়ম নিয়ে আলোচনার দাবি জানালেও প্রতিরক্ষা মন্ত্রী সভার নিয়মাবলী উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের পরেই কোনো আলোচনা হতে পারে। প্রতিবাদে বিরোধী সদস্যরা সভা থেকে ওয়াকআউট করেন। রাজ্যসভাতেও নিটে অনিয়ম নিয়ে বিরোধীদের মুলতবি প্রস্তাব আনার অনুমতি দেননি চেয়ারম্যান জগদীপ ধনকর। উভয় সভাতে টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নতুন 3টি ফৌজদারি আইন অপরাধের বিচার ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে। গত মধ্যরাতে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি ও সাক্ষ্য আইনকে সরিয়ে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 চালু হওয়ার পর গতকাল এক সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার 77 বছর পর বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বদেশী করে তোলা সম্ভব হলো। ভারতবর্ষের মূল্যবোধকে সম্মান জানিয়েই আইনগুলি কাজ করবে। এর ফলে মানুষের কাছে শাস্তির বদলে দ্রুত ন্যায় বিচার পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর আগে পুলিশের স্বার্থ রক্ষা করে তদন্ত চলত। নতুন আইনে অভিযোগকারী এবং নির্যাতিতদের
অধিকারও সুরক্ষিত থাকবে। তিনি এ ব্যাপারে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে দেশে গণপ্রহারে মৃত্যু প্রসঙ্গে শ্রী শাহ জানান, এতদিন গণপিটুনিতে মৃত্যু হলে পুলিশ খুন বা খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে তদন্ত করত। তবে নতুন আইনে গণপ্রহারকে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। এই অপরাধে মৃত্যুদণ্ড প্রদানের সংস্থানও রাখা হয়েছে নতুন আইনে। सालों से देश भर में मॉब लिंचिंग के अपराध के लिए कानून में कोई प्रावधान नहीं था। प्रावधान करने की मांग होती थी। पहली बार मॉब लिंचिंग को परिभाषित किया गया है। नस्ल, जाति, समुदाय, लिंग, जन्म स्थान, भाषा और अन्य कारणों से जो मॉब लिंचिंग होता है, इसमें 7 वर्ष के कारावास से लेकर मृत्यु की सजा और आजीवन कारावास तक इसके अंदर जोड़ा गया है। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর কার্যপ্রণালী আরো উন্নত করতে সরকার পড়ুয়া এবং অভিভাবকদের কাছ থেকে মতামত চেয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, ডক্টর কে রাধাকৃষ্ণনের সভাপতিত্বে তৈরি হওয়া একটি উচ্চ পর্যায়ের কমিটি এই সমস্ত প্রস্তাব খতিয়ে দেখবে। পরীক্ষা পদ্ধতির সংস্কার, ডেটা সংরক্ষণের নিরাপত্তা এবং এনটিএর গঠন ও কার্যপ্রণালী নিয়ে পড়ুয়া এবং অভিভাবকরা মতামত জানাতে পারে বলে মন্ত্রক জানিয়েছে। আগামী 7 জুলাই পর্যন্ত এ সংক্রান্ত পরামর্শ কমিটিকে জানানো যাবে। ইউপিএসসি 2024 সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। যে সমস্ত পরীক্ষার্থী সফল হয়েছেন তাদের সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার জন্য ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম 1 DAF1 এ আবেদন করতে হবে। দিনক্ষণ এবং ফর্ম ফিল আপ করা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা পরবর্তীকালে কমিশনের ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেনিয়ায় সরকারের বিরুদ্ধে কর বিরোধী অভিযানে কমপক্ষে 39 জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে নতুন করে দেশের আন্দোলন মাথাচাড়া দেয়। জাতীয় মানবাধিকার কমিশন গতকাল মৃতদের যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা আগের বারের তুলনায় প্রায় দ্বিগুণ। জুনের 18 তারিখ থেকে গতকাল পর্যন্ত 39 জনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন 361 জন। গ্রেপ্তার করা হয়েছে 600-র বেশি আন্দোলনকারীকে। পশ্চিম সুদানের উত্তর দারিফুর প্রদেশের রাজধানী শহর আল-ফাশেরে র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর বিমান হানায় কমপক্ষে 9টি শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 11 জন। আল-ফাশেরের সরকার বিরোধী গোষ্ঠী গতকাল জানিয়েছে, আল তিজানিয়ার পাশে আল হিজরা মসজিদে আরপিএফ ড্রোনের সাহায্যে প্রজেক্টাইলের মাধ্যমে হামলা চালালে 9 জন শিশুর মৃত্যু হয়। এদিকে স্থানীয় একটি সংবাদ পোর্টালে জানানো হয়েছে, এটি স্বেচ্ছাসেবী সংস্থার আশ্রয়হীনদের জন্য যেখানে রান্না করছিল সেখানেই আরএসএফ হামলা চালিয়েছে। আরএসএফ এর পক্ষ থেকে এ ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত 10ই মে থেকে আলফাসেরে আরএসএফ এবং সুদানের সশস্ত্র বাহিনীর মধ্যে লড়াই আরো তীব্র হয়েছে। 2023-এর 15 এপ্রিল থেকে এই সংঘর্ষ শুরু হয়। গত মাসে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত সমন্বয় বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত এই সংঘর্ষে 16,650 জনের মৃত্যু হয়েছে। ভারত ও পাকিস্তান গতকাল নতুন দিল্লি ও ইসলামাবাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা অসামরিক বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভারতের হেফাজতে পাকিস্তানি বা পাকিস্তানি বলে মনে করা হয় এমন 366 জন অসামরিক বন্দী এবং 86 জন মৎস্যজীবী রয়েছে। পাকিস্তান তাদের হেফাজতে থাকা 43 জন অসামরিক বন্দী এবং 211 জন মৎস্যজীবীর নাম দিয়েছে, যারা ভারতীয় বা ভারতীয় বলে মনে করা হয়। উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডের খেলায় ভারতের সুমিত নাগাল সার্বিয়ার মিওমির কেসমানোভিকের কাছে 2-6, 6-3, 3-6, 6-4 হেরে গেছেন। জার্মানির ইয়ানিস হানফম্যানকে 6-3, 6-4, 3-6, 6-3 হারিয়ে পুরুষের সিঙ্গলসের শীর্ষ বাছাই ইতালির জানিক সিনার দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই আমেরিকার কোকো গাউফ এবং নবম বাছাই গ্রিসের মারিয়া সাক্কারি দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল ও ফ্রান্স। গতরাতে ডুসেলডর্ফে প্রথম ম্যাচে ফ্রান্স জ্যান ভার্তোভেনের করা একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে দেয়। আজ প্রি কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচে রোমানিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং অস্ট্রিয়া তুরস্কের বিরুদ্ধে খেলতে নামবে। খবর শেষ হলো।